আমরা গত ক্লাসে কি পড়তেছিলাম? আমরা বন্ধু সিবিপিটা শেষ করছিলাম না? আমরা আজকে ক্যাপিটাল বাজেটিং অ্যাজ ওয়েল অ্যাজ রিলেভেন্ট কস্টিং, হ্যাঁ, এই চ্যাপ্টারটা শুরু করবো। হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিলেভেন্ট কস্টিং। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে এক ধরনের একটা লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। হ্যাঁ, লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনটা কি? যেমন আমরা যখন একটা প্রজেক্ট হাতে নেই, তখন এই প্রজেক্টটা সাধারণত ৫-১০ বছর বা ১৫-২০ বছর সময়কালের জন্য চলতে থাকে। হ্যাঁ, এবং প্রজেক্ট গুলোতে দেখা যায় শুরুর দিকে আমাকে অনেক টাকা ইনভেস্ট করতে হয় এই প্রজেক্টটাকে একটা কর্ম উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। পরবর্তীতে দেখা যায় যে এই প্রজেক্ট থেকে ক্যাশ জেনারেট হতে থাকে। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা যখন ক্যাশ জেনারেট হয় একটা প্রজেক্ট থেকে, আমরা ইনিশিয়ালি যত ইনভেস্ট করি সেই টাকাগুলো যখন পরবর্তীতে উঠে আসে, তখন আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্স করি যে আমার কত টাকা ইনভেস্ট হয়েছে, কত টাকা উঠে আসলো। হ্যাঁ, সো প্রফিটেবিলিটির জায়গাটাকে জাজ করার জন্য আমি এখানে কিছু মেজারমেন্ট বা কিছু টুলস ইউজ করি। যেমন একটা প্রজেক্টে আপনি যদি ৳৫০,০০০ ইনভেস্ট করেন, সেখান থেকে যদি আপনি ৭০ বা ৳৮০,০০০ ইনকাম করার সুযোগ হয়, তার মানে আপনি বলতে পারেন যে ৳৩০,০০০ বেশি পাচ্ছেন প্রজেক্ট থেকে। কিন্তু আপনি যখন টাকাগুলা পাবেন, টাকাগুলো আপনি ফিউচার ডেট এ পাবেন। যেমন ১ বছর পর, ২ বছর পর, ৩ বছর পর, ৪ বছর পর, ৫ বছর পর। এখন এই ৫ বছর পর যে টাকাটা পাবেন, সেই টাকার যদি আমি সেই টাকার যদি আমি আ পারচেজিং পাওয়ার চিন্তা করি, হ্যাঁ? যেমন আপনি ৫ বছর পর যে টাকাটা পাবেন, সেই টাকা আজকে পাওয়া আর ৫ বছর পরে পাওয়ার ভিতরে ডিফারেন্স আছে। কারণ আজকে সেই টাকাটা পাইলে আপনি যে পরিমাণ রিসোর্স কনজিউম করতে পারবেন বা পারচেজ করতে পারবেন, সেই পরিমাণ টাকা দিয়ে ফিউচারে আপনি ওই পরিমাণ রিসোর্স পারচেজ করতে পারবেন না। অর্থাৎ টাকার পারচেজিং পাওয়ার ডে বাই ডে কমতে থাকে। সো আপনি একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে যে বেসিক্যালি কত টাকা বেশি পেলে পরে আমি বলব যে আমার প্রজেক্টটা প্রফিটেবল, হ্যাঁ? এখানে কিছু মেজারমেন্ট টুলস আছে। যেমন আমরা পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, আ তারপরে নেট প্রেজেন্ট ভ্যালু, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এই জিনিসগুলো একটা ডিসিশন মেকিং টুলস হিসেবে আমরা ক্যাপিটাল বাজেটিং এ ব্যবহার করি। ওকে? সো ক্যাপিটাল বাজেটিং এর আসলে মোটামুটিভাবে ধরনটা যদি আমি চিন্তা করি, যেমন এরকম একটা প্রজেক্ট, হ্যাঁ? যেমন একটা ফটোকপিয়ার এর কথা চিন্তা করেন। আপনি একটা ৳৪,০০,০০০ বা ৳৫,০০,০০০ দিয়ে একটা ফটোকপি মেশিন কেনার পরে আপনি ওখান থেকে কিভাবে ক্যাশ জেনারেট করেন, ১ বছর ইউজ করেন, সেটা ২ বছর ইউজ করেন, ৩ বছর ইউজ করেন, ৪ বছর ইউজ করেন, ৫ বছর ইউজ করেন, তাই না? ইউজ করতে গিয়ে আপনার কি টাকাগুলো উঠে আসে, হ্যাঁ? বিভিন্ন সময় টাকাগুলো উঠে আসে, হ্যাঁ? এখন আপনি ইনভেস্ট করছেন ৳৫,০০,০০০ আর টাকা উঠে আসছে বিভিন্ন সময়, যেমন ১,০০,০০০ এখানে দেখাচ্ছে ১,৪০,০০০, ২,৩০,০০০, ১,১০,০০০, ১,৯০,০০০, ১,৪০,০০০, হ্যাঁ? সো বেসিক্যালি আপনি যদি ৫ টা আ আ ইয়ারের যে ক্যাশ ইনফ্লো সেটাকে যোগ করেন, আপনি হয়তোবা ৳৫,০০,০০০ এক্সিড করে যাবে, তাই না? সো এই ৳৫,০০,০০০ এক্সিড করে যাওয়ার মানে এই না যে আপনি যত টাকা বেশি পাচ্ছেন সেটাই আপনার প্রফিট। যেহেতু টাকাগুলো আপনি বিভিন্ন সময়ের প্রেক্ষিতে পাচ্ছেন। আপনি আজকে আপনি ৫ বছর আগে যে ৳১০০ দিয়ে যে পরিমাণ রিসোর্স
বা যে পরিমাণ প্রোডাক্ট বা যেকোনো কিছু আপনি পারচেজ করতে চাইতেন বা রিক্সা ভাড়া চিন্তা করেন, বাস ভাড়া চিন্তা করেন। ঠিক ৫ বছর পরে এসে সেই ৳১০০ দিয়ে আপনি কি করতে পারেন? কতটুকু সার্ভিস পারচেজ করতে পারেন? কতটুকু প্রোডাক্ট পারচেজ করতে পারেন? আপনার ওই পাওয়ারটা কমে গেছে না? ৳১০০ পাওয়ারটা কমে গেছে না? সো বেসিক্যালি আপনি এই ১ বছর পর ৳১,৪০,০০০ পাওয়া আর ৫ বছর পর ৳১,৪০,০০০ পাওয়া কিন্তু সেইম কথা না। আপনি সবসময় মনে রাখবেন ১ বছর পরে যে ৳১,৪০,০০০ সেটা যে পার্চেজিং পাওয়ারটা এনশিওর করবে, ৫ বছর পরে সেই ৳১,৪০,০০০ সেইম পার্চেজিং পাওয়ার এনশিওর করবে না। অর্থাৎ আপনি যদি ৳১,৪০,০০০ দিয়ে চাল কিনেন ১ বছর পর সেটা যত পরিমাণ চাল আপনাকে দিবে ৫ বছর পর সেই পরিমাণ চাল আপনি পাবেন না। অথবা সেই পরিমাণ চাল পাওয়ার জন্য আপনাকে ৳১,৪০,০০০ বেশি খরচ করতে হবে। সো টাকার পার্চেজিং পাওয়ার ডে বাই ডে এটা কমতে থাকে। হ্যাঁ? সো বেসিক্যালি আপনি টাকা বেশি পেলেও আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ একটা পার্চেজিং পাওয়ার যেহেতু কমে, যেমন প্রত্যেক বছর অন এন এভারেজ ৫ থেকে ৬% করে সবকিছুর প্রাইস বাড়ে। এটাকে বলা হয় ইনফ্লেশন রেট ইন দ্যা ইকোনমি, হ্যাঁ? সো এই ইনফ্লেশন রেটটা সবসময় ইকোনমিতে থাকতে হবে বা থাকার ব্যাপারে সবাই আগ্রহ প্রকাশ করে। কারণ কি? এই ধরনের একটা ইনফ্লেশন বা জিনিসপত্রের দাম, সমস্ত কিছুর দাম বাড়তেছে। যেমন আপনার সেলারি বাড়তেছে, হ্যাঁ? আপনি সেই সেলারি নিয়ে যখন শপিং করতে যাচ্ছেন, সেখানকার জিনিসপত্রের দাম বাড়তেছে। আবার যে সবজি বিক্রেতা সে বেশি দামে সবজি কিনে বিক্রি করে উপকৃত হচ্ছে বা মোটিভেটেড হচ্ছে। আবার যে টিউশনি করে প্রত্যেক বছরে তাকে টিউশনিতে টাকা বাড়ায় দিলে সে খুশি হয়, মোটিভেটেড হয়। মানে আরো নতুন উদ্যমে পড়াশোনা করানোর কাজটা করতে পারে সে। সো বেসিক্যালি সব জায়গায় আসলে একটা মোটিভেশনের জায়গা তৈরি করার জন্য একটা ইনক্রিজ ইন অল লেভেল, হ্যাঁ? যেমন ইনকামে ইনক্রিজ, তারপরে হয়ে মানে সবার ক্ষেত্রে যেমন সবজি বিক্রেতা তো সবজি বিক্রি করে ইনকাম করেন। আপনি না হয় বাজারে গিয়ে সবজি কেনেন বা মাছ কেনেন বা গোশত কেনেন। ওরাও তো ওখান থেকে ওখানে ওরা বিক্রি করে, ওরা প্রফিট করে, তাই না? তো ওদেরকে ওদের জায়গা থেকে মোটিভেটেড করতে হবে। আপনাকে আপনার জায়গা থেকে মোটিভেটেড করতে হবে। আপনি যে চাকরি করেন সেখানে সেলারি ইনক্রিজ করতে হবে। সো সবাই যখন মোটিভেটেড হবে ইকোনমিক পার্টিসিপেন্ট যারা ইকোনমিতে যারা কাজকর্মে অংশগ্রহণ করে। যেমন একজন জুতা সেলাই করে যে সেও কিন্তু একজন ইকোনমিক পার্টিসিপেন্ট, তাই না? ইকোনমিতে সে একজন পার্টিসিপেন্ট। সো তাকেও কিন্তু আপনাকে এনকারেজ করতে হবে। কারণ সে যদি উৎসাহিত না হয় সে কিন্তু প্রতিদিন রাস্তার পাশে জুতা সেলানোর জন্য বসবে না, তাই না? সো সামহাউ জুতা সেলানোর যে পারিশ্রমিক সেটা তো একটা ইনক্রিজ, জেনারেল ইনক্রিজ থাকতে হবে যেটা তাকে মোটিভেটেড করবে পরের দিন বা এর পরের দিন বা এর পরের দিন ওই রাস্তার কোনায় বসার জন্য যাতে সে জুতা সেলাই করতে পারে, তাই না? সো ইকোনমিতে একটা জেনারেল লেভেলে ইনফ্লেশন সবসময় থাকে যে ইনফ্লেশনটা ইকোনমিক পার্টিসিপেন্টদের বেশি কাজ করতে উৎসাহিত করে, হ্যাঁ? এবং এই ইনফ্লেশনটাকে আসলে সরকারের পক্ষ থেকেই ওয়েলকাম করা হয়, হ্যাঁ? সো যাই হোক না কেন, আমার যে প্রজেক্টের যে ক্যাশ ইনফ্লোস মানে ক্যাশ যে আসতেছে ৪ বছর, ৫ বছর, ৬ বছর পর যে টাকাটা আসতেছে, আমাকে মাথায় রাখতে হবে যে সেই টাকাটা কিন্তু আমাকে সেইম পারচেজিং পাওয়ার এনশিওর করবে না ৪ বা ৫ বছর পর। আমার কথা ক্লিয়ার কিনা? জি স্যার। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি স্যার, বোঝা গিয়েছে। আচ্ছা। সো সেইরকম বা সেই জায়গা থেকে যেমন ক্যাপিটাল বাজেটিং একটা লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। সাধারণত ৫ থেকে ১০০ বছর পর্যন্ত এরকম প্রজেক্টের মেয়াদকাল হয়। বলা হচ্ছে সিরিজ অফ ক্যাশ ইনফ্লোস অ্যান্ড আউটফ্লোস মানে একটা ক্যাপিটাল বাজেটিং বা ক্যাপিটাল প্রজেক্টে আপনার ক্যাশ ইনফ্লোস আউটফ্লোস মাল্টিপল হতে পারে। যেমন এখানে আমি খুব সিম্পল ভাবে দেখিয়েছি। বিগিনিং অফ দ্য ইয়ার ইউ হ্যাভ ক্যাশ আউটফ্লোস তারপরে ওই এটার ফিডব্যাক হিসেবে আপনি ১, ২, ৩, ৪, ৫ consecutive 5 ইয়ার্স পর্যন্ত আপনি কি করতে পারতেছেন? আপনি ক্যাশ জেনারেট করতে পারতেছেন, হ্যাঁ? সো টাইম ভ্যালু অফ মানি ইস কনসিডার। টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে টাকার মূল্য যেহেতু সময় সাপেক্ষে কমতে থাকে, তার মানে টাকাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট করার জন্য বা একই মাপকাঠিতে টাকাকে নিয়ে আসার জন্য ইউ শুড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট অর কম্পাউন্ডিং রেট, হ্যাঁ? ডিসকাউন্ট রেটটা কি? যেমন আমি যদি ধরি যে ডিসকাউন্ট রেট ইস 10% সাপোজ, হ্যাঁ? সো ডিসকাউন্ট রেট 10% কথাটার মানে কি? ডিসকাউন্ট রেট 10% কথাটার মানে হচ্ছে আমি যদি ৳১,৪০,০০০ কে 10% এর ডিসকাউন্টেড করি, তাহলে এই টাকাটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়। মানে
টাইম ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে হচ্ছে আপনি 1 বছর পরে 1,40,000 টাকা পাচ্ছেন, সেটাকে 10% ডিসকাউন্টেড করা মানে এটা বর্তমান মূল্যে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, কনভার্ট হবে মানে কি? কনভার্ট হবে মানে এটা 14,000 টাকা কমে যাবে, তাই না? 14,000। তো 1,26,000 টাকা হয়, তার মানে 1,40,000 টাকা 1 বছর পরে 1,40,000 টাকা আজকের 1,26,000 টাকার সমান। আমার কথা বুঝছেন কিনা? আমার কথা বুঝছেন? জি স্যার। স্যার ডিসকাউন্ট রেটটা আরেকবার বললে ভালো হতো। ডিসকাউন্ট রেটটা হচ্ছে যেমন ইকোনমিতে যদি 7% ইনফ্লেশন থাকে, হ্যাঁ, আর একজন ব্যবসায়ী যদি বলে যে মানে আপনি যদি কারো কাছ থেকে লোন নিতে চান বা ব্যাংক থেকে লোন নিতে চান, ব্যাংক যদি আপনাকে বলে যে 10% ইন্টারেস্ট দিতে হবে আমাকে, ব্যাংক কেন 10% নিচ্ছেন? কারণ আপনি ব্যাংক থেকে লোন নিয়ে টাকাটা পরিশোধ করা শুরু করবেন 1 বছর পর থেকে। সো 1 বছর পরে ব্যাংক যখন আপনাকে লোন দিছে যে টাকাটা, সেই টাকাটা সে ফেরত পাবে, তার মানে সেই টাকার মূল্য 7% হ্রাস পাবে। মানে 7% কমে যাবে। হ্যাঁ? তার মানে আপনার থেকে যদি 10% নেয়, তার মানে তার কাছে রিয়াল ইন্টারেস্ট থাকতেছে বা বাড়তি টাকা থাকতেছে 3% অনলি। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। সো ডিসকাউন্ট রেটটা ঠিক সেইভাবেই মোটামুটি ভাবে ফিক্স করা হয়, হ্যাঁ? মানে স্যার ডিসকাউন্ট রেটটা সাবট্রাক্ট করে দিলে আমরা প্রেজেন্ট ভ্যালুটা পাই, যে কমে এক্সাক্টলি। গিয়েছে সেটা। সাবট্রাক্ট না, মানে ডিসকাউন্টেড করার পর ওই ভ্যালুটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড হয় আরকি। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা। যেমন এখানে আপনি দেখেন যে 0 থেকে 5 পর্যন্ত আপনার যে ক্যাশ ইনফ্লোস গুলো, হ্যাঁ? এগুলাকে আপনি 10% এ ডিসকাউন্টেড করলেন। মানে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলেন। 1,40,000 হয় 1,27,000 0 27, হ্যাঁ? ডিসকাউন্টেড করার পর 2,30,000 হয় কত? 2,30,000 হয় 1,90,082, হ্যাঁ? 10% যদি হয় সেকেন্ড ইয়ারেরটা ডিসকাউন্টেড করলে 1.102। কথা বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। ঠিক একইভাবে থার্ড ইয়ারেরটা ৮২,৬৪৪, ফোর্থ ইয়ারেরটা ১,২৯,৭৭২, ফিফথ ইয়ারেরটা ১,৮৬,৯২৮, হ্যাঁ? 7% ইনফ্লেশন রেটে। এখন পে ব্যাক পিরিয়ড কথাটার মানে কি? এই যে ৳৫,০০,০০০ ইনভেস্ট করছেন, এটা ঠিক কত সময় দরকার হয় আপনার এই ৳৫,০০,০০০ উঠে আসার জন্য? যেমন ১,৪০,০০০, ২,৩০,০০০ কত হয়? ৩,৭০,০০০, ৪,৮০,০০০, হ্যাঁ? ৩ বছরে ৪,৮০,০০০ টাকা উঠে আসে। তার মানে আরো ২০,০০০ টাকা লাগবে আপনার ৪ বছরে, 4th ইয়ারে। হুম? সো আপনি যদি এই 4th ইয়ারে কে ২০,০০০ ডিভাইড বাই ১,৯০,০০০ রেশিও করেন প্লাস ৩ বছর, এটা হচ্ছে আপনার পে ব্যাক পিরিয়ড 3.11 ইয়ার্স। আমার কথা বুঝছেন কিনা? স্যার এটা একটু স্যার আবার বলবেন? লাইক ৫,০০,০০০ টাকা উঠার জন্য ঠিক কত সময় দরকার হয়? স্যার এইখানে আমরা যখন 1,40,000 থেকে 1,27,027 হলো, এটা স্যার কত পার্সেন্ট ডিসকাউন্ট রেট ধরে 10% বোধহয়, দেখেন তো। 10% কি ১,৬০,০০০ হয়? ১,৪০,০০০ কে আপনি 1.10 দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, ১,২৭,০০০
272, ঠিক আছে। 1,27,027। আচ্ছা 10%, না 10% মানে 1.1, 1,27,272 হয়, মানে ভুল লিখছি। স্যার 10% ডিসকাউন্ট রেটে 1,26,000 আসে না? 1,40,000-কে 1.10 দিয়ে ভাগ করেন, 1,07,272 হয়। স্যার 1.10 কেন? ওই যে 10%, 10% মানে কি? 10% মানে হচ্ছে 1 মাইনাস 10% মানে হচ্ছে 0.10, তাই না? আর জি স্যার। সাধারণত আমি যখন ডিসকাউন্টেড করি, আপনি 0.10 দিয়ে ভাগ করলে কি এটা বাড়বে না কমবে? অনেক বেড়ে যাবে না? তাহলে আপনাকে ভাগ করতে হবে তো 1.10 দিয়ে। হ্যাঁ, ডিসকাউন্টেড করার ওয়ে কি, নিয়ম কি? আপনার ক্যাপিটাল হচ্ছে 1,40,000, ক্যাপিটাল অ্যাটলিস্ট হচ্ছে 1, আর 10% হচ্ছে 0.10, তাই না? তাহলে 1.10 মানে হচ্ছে আপনি 1.10 দিয়ে ভাগ করলে এটা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট হবে, মানে অ্যাটলিস্ট 1 দিয়ে ভাগ করলে ফিগারটা সমান থাকে। আর 1.10 দিয়ে ভাগ করার কারণে এটা 1,40,000 থেকে কমে 1,27,000-এ নেমে আসে। ঠিক সেকেন্ড ইয়ারে দুই বছর পর যেহেতু আপনি 2 এর থেকে শূন্যতে নেওয়ার জন্য আপনাকে 2 বছর লাগবে, তাই না? তাহলে আপনি ভাগ করবেন 1.102 দিয়ে, হোল টু দি পাওয়ার 2। স্যার এটা বুঝি নাই, কি দিয়ে ভাগ করব দ্বিতীয় বছরে? এই যে 1.10 দিয়ে এটাকে ভাগ করবেন, হ্যাঁ, 1,40,000-কে, আর এটাকে ভাগ করবেন 1.102, হোল টু দি পাওয়ার 2, হ্যাঁ, আর এটাকে 3 দিয়ে 1 পয়েন্ট ভাগ 1.10 হোল টু দি পাওয়ার 3, এটা 4, এটা 5। যত সময় 5 থেকে শূন্যতে যাওয়ার জন্য কয় বছর সামনে আগাতে হয়? 1 2 3 4 5, না? আপনি 5 দিয়ে ভাগ করবেন। জি স্যার। এই ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটার কথাটা মানে কি? মানে অ্যামাউন্ট গুলাকে ডিসকাউন্টেড করার পর 5 লাখ টাকা ওঠার জন্য ঠিক কত সময় দরকার হচ্ছে? অ্যামাউন্ট গুলোকে ডিসকাউন্টেড করার পর 5 লাখ টাকা উঠে আসার জন্য ঠিক কত সময় দরকার হচ্ছে? 1,27,000, 1,90,000, 82,000 সমস্ত কিছু যোগ করলেন, তারপরে কত হয়? 5 লাখ উঠে আসে? 4th ইয়ারে বোধহয় 5 লাখ টাকা উঠে, 5 লাখ টাকার বেশি হয়। তো নিয়ম হচ্ছে যে বছরে 5 লাখ টাকা ক্রস করে তার আগের বছর পর্যন্ত নেওয়া 3 ইয়ার্স প্লাস অংশ বিশেষকে একটা ফ্র্যাকশন করা। যেমন 1,27,000, 1,90,000 আর 82,644, তিনটা যোগ করলে কত হয়? এটা আগে বের করেন। স্যার প্রায় 4 লাখ। কত? প্রায় 4 লাখ। হ্যাঁ, 4 লাখ। তাহলে 1,29,772। তাহলে আর 5 লাখ হইতে আর কত লাগে? স্যার 1 লাখের প্রায় চেয়ে 4 লাখ আরেকটু বেশি। বলতেছেন কেন? আপনি কি যোগ করেন নাই? যোগ করে বলেন, অ্যাবসলিউট ফিগারটা বলেন। স্যার আপনাকে প্রায় বলার তো সুযোগ নাই। 3,99,998। 1,90,082, 82,644, 3,99,998। তার মানে সেখান থেকে আপনি বিয়োগ করবেন হচ্ছে 5 লাখ। তাহলে আপনার দরকার হচ্ছে আরো 1 লক্ষ টাকা। তাইলে সেটাকে আপনি ভাগ করবেন 1,29,772, তো 0.77, মানে একটা বছরের 77 অংশ, 77 ভাগ সময় দরকার হয়, আর 3 বছর 3.78। এটা বুঝছেন কিনা?
জি স্যার, কিন্তু স্যার এর আগেরটা 3.11 কিভাবে আসছে? এর আগেরটা পেব্যাক পিরিয়ড, এর আগেরটা শুধুমাত্র মানে যে ফিগারটা, হ্যাঁ, ডিসকাউন্টেড করার আগের ফিগার। এটা তো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এটা হচ্ছে শুধু পেব্যাক পিরিয়ড প্লেন। এটা কোনো টাইম ভ্যালু মানে কনসিডার না করে প্লেন অ্যামাউন্টটাকে দেখা যে 5 লাখ টাকা কত দিনে উঠে আসে, সেটা 3.11 ইয়ার্স বের হয়। কথা বুঝছেন কিনা? আপনারা পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড এই দুটো কনসেপ্ট বুঝেছেন কিনা? জি স্যার। আচ্ছা, আপনি এই ফিগার গুলোকে ডিসকাউন্টেড করার পর এই পুরো এই 5টা ফিগারকে যোগ করলে কত টাকা আসে? নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আপনার এগুলো সমস্ত কিছু যোগফল, মানে ইনফ্লোস গুলোর যোগফল থেকে 5 লক্ষ টাকা বাদ দিয়ে দিবেন আপনি। তাহলে 1 2 3 4 5, 5টা যোগ করেন, যোগ করে 5 লাখ বাদ দিয়ে দেন, কত আসে? 1,16,453। মানে আপনার 10% ডিসকাউন্ট করার পর প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট হওয়ার পর অল ক্যাশ ইনফ্লোস আর অল ক্যাশ আউটফ্লোস এর পার্থক্য হচ্ছে 1,16,453। বুঝছেন কিনা? আচ্ছা এখন স্যার, কথা আমরা যে হচ্ছে জি, প্রথম 3 বছরের বলেন। ডিসকাউন্টেড ভ্যালু গুলো এড করে তারপর চতুর্থ বছরেরটা দিয়ে ডিভাইড করলাম, এটা কি কোনো ফর্মুলা নাকি, মানে এটার মানে কিভাবে এটা আবার আবার ডিসকাউন্টেড? বলেন, আবার বলেন। স্যার, আমরা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে প্রথম 3 বছরের ডিসকাউন্টেড ভ্যালু গুলো অ্যাড করলাম, তারপর চতুর্থ বছর এটা দিয়ে ডিভাইড করলাম, তারপর ওই ফ্র্যাকশনটা পাইলাম যে এই কত 5 মানে। লাখ টাকা দেখেন, 5 লাখ টাকাটা দেখেন, হ্যাঁ? আপনি যদি এই 5 লাখ টাকা এই 4টা ফিগার যোগ করলে 5 লাখ টাকা ক্রস করে যায় না? জি স্যার। তো ক্রস করে যাওয়া মানে কি? ক্রস করে 4 বছর তো পুরা লাগে না। লাগে? 5 লাখ টাকা ওঠার জন্য? না। তাহলে 3 বছরে 5 লাখ টাকা ক্রস করে? না স্যার। তাহলে এট লিস্ট বোঝা যাচ্ছে যে 3 বছরের বেশি লাগবে। সেজন্য 3 প্লাস দিলাম। 3 জি। প্লাস দিলাম, তাই না? এরপর আমি দেখলাম যে 1,29,772 এর ভেতরে 99,000 সামথিং লাগে, তাই না? জি স্যার। তার মানে এই 4th ইয়ারে কতটুকু অংশ লাগে? পুরা 4th ইয়ার লাগবে? 0.78 অংশ লাগে। মানে 4th ইয়ারের এই অংশটুকু লাগে। তার মানে 3.78 ইয়ার্স। জি স্যার, বুঝতে পারছি। কথা বুঝেন নাই? জি, বুঝতে পারছি স্যার। আবার এখানে দেখেন এই 3 বছর যোগ করলে আপনার 5 লাখ টাকা ক্রস করে না। এটা যোগ করলে আবার ক্রস করে যায়। মানে 3 বছর যোগ করার পর যেই টাকাটা বাকি থাকে ওই টাকাটা এই টাকার সাথে ফ্র্যাকশন হইছে। এই যা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর নেট প্রেজেন্ট ভ্যালু কি? সমস্ত যোগ করার পর এই 5টা ফিগারকে যোগ করার পর সেখান থেকে যদি 5 লাখ বাদ দিয়ে দেন, তার মানে প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ইনফ্লোস যোগফল, হ্যাঁ? সামেশন অফ সাম অফ প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ইনফ্লোস আর লেস ক্যাশ আউটফ্লো, দ্যাটস ইট। বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, সাধারণত প্রজেক্ট 2 রকম হয়ে থাকে। একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, আর একটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টটা কি? ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টটা হচ্ছে
একটা প্রজেক্ট, হ্যাঁ? যেমন একটা প্রজেক্ট যখন প্রফিটেবল হয় তখন আপনার কাছে মনে হয় যে এই প্রজেক্টটাতে ইনভেস্ট করা উচিত। হ্যাঁ? এখন মনে করেন যে আপনার এরকম পাশাপাশি ২ টা প্রজেক্ট দেখতেছেন, ২ টাই প্রফিটেবল। তার মানে এই ২ টাতেই আপনি ইনভেস্ট করবেন। কিন্তু আপনি সামটাইমস আপনি করতে পারবেন না ২ টাতে ইনভেস্ট। কারণ কি? কারণ হচ্ছে আপনার ফান্ড লিমিটেশন। অর্থাৎ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই যে আপনি ২ টো প্রজেক্টে ইনভেস্ট করবেন। তো সেক্ষেত্রে আপনি কি করেন? ২ টা প্রজেক্টের ভেতরে যেটা সবচাইতে ভালো সেটাতে আপনার লিমিটেড ফান্ড আপনি ইনভেস্ট করেন। তার মানে ফান্ড ক্রাইসিস এর কারণে আপনি ২ টা প্রজেক্টকে একসাথে অ্যাকসেপ্ট করতে পারতেছেন না বা একসাথে চালু করতে পারতেছেন না। একটাকে আপনাকে ফরগো করে দিতে হচ্ছে। তার মানে একটা অ্যাকসেপ্ট করলে আরেকটা যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে প্রজেক্ট গুলাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে। মানে একটা নিলে আরেকটা আপনাকে রিজেক্ট করতে হবে। আবার ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টে কি? যেমন আপনার কাছে কোনো ফান্ড লিমিটেশন নাই। অনেক টাকা আছে আপনার কাছে। সো আপনি কি করবেন? সমস্ত প্রফিটেবল প্রজেক্টে আপনি ইনভেস্ট করবেন। সো যেহেতু ফান্ড ক্রাইসিস নাই এবং আপনার হাতে অনেকগুলো প্রজেক্ট আছে, আপনি সমস্ত কিছুতে ইনভেস্ট করতে পারেন। কারণ ইনভেস্ট করলে কি হবে? রিটার্ন আসবে, আপনার টাকাগুলো আরো বাড়তে থাকবে। সেক্ষেত্রে বলা হয় যে একটা প্রজেক্টকে অ্যাকসেপ্ট করলে অন্য প্রজেক্ট সেটা রিজেকশনের কারণ হয় না। সেক্ষেত্রে প্রজেক্ট গুলোকে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বলা হয়। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, আরেকটা কনসেপ্ট হচ্ছে রিলেভেন্ট কস্টিং। রিলেভেন্ট কস্টিং হচ্ছে কস্ট দ্যাট ডিফার অ্যামং অল্টারনেটিভ। কস্ট দ্যাট ডাজ ডিফার between or among alternative. Cost that does differ between or among alternatives. So সেটা কেমন? যেমন দুটো অপশনের ভেতরে যদি কোনো কস্ট কমন থাকে সেটাকে আমরা রিলেভেন্ট কস্ট বলি না। রিলেভেন্ট কস্ট বলি যখন দুটো অপশনের ভেতরে কোনো একটা কস্ট ডিফার করে, তখন সেটাকে আমরা রিলেভেন্ট কস্ট ধরি। আমার কথা বুঝছেন কিনা? যেমন এক্সাম্পল হিসেবে মনে করেন আপনি কোনো একটা পার্টিকুলার ডেতে আপনি চিন্তা করতেছেন যে আপনার জন্য কোনটা ফিজিবল হবে, হ্যাঁ? বা কোন অপশনটা ফিজিবল হবে। যেমন একটা অপশন হচ্ছে আপনি মুভি দেখতে যাবেন। আরেকটা অপশন হচ্ছে আপনি ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন, হ্যাঁ? দুটোর মধ্যে আপনি কোনটা চুজ করবেন? ২ টাই আপনাকে সমানভাবে এন্টারটেইন করবে। সো আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এই দুটো যখন দেখতে যাবেন তখন হয়তোবা রিক্সায় করে আপনি যাবেন। সো রিক্সা ভাড়া যদি স্টেডিয়ামে যাইতে ৳৫০ লাগে এবং মুভি দেখতে যাইতেও ৳৫০ লাগে, তার মানে এই রিক্সা ভাড়াটা কোনোভাবেই এই ২ টা অপশনের ভেতরে কোনটা আমার জন্য ভালো হবে সেটা ডিসাইড করতে আমাকে হেল্প করবে না। কারণ রিক্সা ভাড়াটা কি? রিক্সা ভাড়াটা ২ টার জন্যই সমান। রিক্সা ভাড়াটা আমার জন্য রিলেভেন্ট না। বাট আমি যদি এটাকে বলি এরকম যে মুভি দেখতে আমার যে টিকেট কাটতে হয় সেখানে আমার খরচ হবে ৳৪০০।
আর আমি যদি স্টেডিয়ামে খেলা দেখতে যাই সেখানে আমার খরচ হচ্ছে ১৫০ টাকা। এখন আমি যদি এই খরচটা দুটার ভেতরে এই খরচটাকে কম্পেয়ার করি, তখন আমি কি বলবো? তখন আমি বলব যে মুভি দেখতে গেলে আমার ৳২৫০ বেশি খরচ হবে। অর্থাৎ এই ৳২৫০ দুটার ভেতরে ডিফার করতেছে। কারণ ৳৪০০ র ভেতরে ৳১৫০ ২ জায়গাতেই ৳১৫০ লাগবে সাপোজ। সো মুভি দেখতে গেলে ৳২৫০ যে বেশি লাগতেছে, এইটা একটা কনসিডারেশন এ আসবে যে আমি মুভি দেখতে যাব না ক্রিকেট খেলা দেখতে যাব। দুটার মধ্যে ডিসাইড করতে গিয়ে বেনিফিট, কস্ট বেনিফিট এনালাইসিস করতে গিয়ে এই ২ টা আমি কনসিডারেশন এ নিয়ে আসবো। অর্থাৎ কনসিডারেশন এ যে সমস্ত জিনিস নিয়ে আসবো সেটা আমার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে যে সমস্ত কস্টের ইমপ্যাক্ট আছে সেই কস্ট গুলাকে relevant cost বলা হয়। That has impact on decision making. ও কথা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা। এই রিলিভেন্ট কস্টের সাথে আরেকটা কস্ট মোটামুটি ভাবে আমরা এটাকে রিলেট করতে পারি, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। সো অপরচুনিটি কস্টটা কি? নেক্সট বেস্ট অল্টারনেটিভ that one may sacrifice to get something. সো এই যে আপনি এখন ক্লাস করতেছেন, এই ক্লাস করার একটা অপরচুনিটি কস্ট আছে কিনা আপনার? মানে ক্লাস করা মানে হচ্ছে আপনি একটা নেক্সট বেস্ট কাজ করতে পারতেছেন না। লাইক এটা তো অনলাইন ক্লাস, যদি অফলাইনে ক্লাস হতো আপনি ওই ক্লাসের সময় যেমন ১২টা বাজে মনে করেন ১২টা থেকে ১টা, ওই সময়টা আপনি ক্লাস করতেছেন কারণ আপনি জানেন যে ক্লাস করলে আপনি কিছু শিখতে পারবেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন, সেটা আপনার ফিউচার ক্যারিয়ারে ভালো একটা ইমপ্যাক্ট রাখবে, এরকম একটা বিশ্বাস থেকে আপনি ১২টা ক্লাসটা জয়েন করবেন, তাই না? আবার আপনি চিন্তা করতেছেন এই ১২টা ক্লাসে যদি আমি জয়েন না করে ১ ঘন্টা বাইক চালাই পাঠাওতে, তাহলে আমার দেখা যাচ্ছে যে আমার ইনকাম আসে মনে করেন যে ৩৫০ থেকে ৪০০ টাকা। তার মানে আমি একটা পার্টিকুলার ডে তে আমি চিন্তা করলাম যে আমি বাইক চালাবো। তার মানে বাইক চালাইলে আমি ৪০০ টাকা পাচ্ছি ১ ঘন্টায়। আর কোন একটা পার্টিকুলার ডে তে আমি যদি ডিসাইড করি যে আজকে ক্লাস করবই করব, তার মানে ক্লাসে ঢুকে গেলেন। ক্লাসে ঢুকে যাওয়া মানে আপনি একটা অপরচুনিটি লস করলেন। সেটা হচ্ছে বাইক চালিয়ে ৪০০ টাকা ইনকাম করার অপরচুনিটি, সুযোগ। এবং আপনি হয়তোবা ৪০০ টাকা ইনকাম করার অপরচুনিটিটা মিস করতেছেন। এটা আপনার বেস্ট অল্টারনেটিভ। এবং আপনি ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু সেটা আপনার বেস্ট, সেটা আপনার ডিসিশন, সিদ্ধান্ত। আর নেক্সট বেস্ট হচ্ছে বাইক চালিয়ে ৪০০ টাকা ইনকাম করা। এটা হোয়াই নেক্সট বেস্ট? কারণ এটা তো আপনি চুজ করেন নাই, যেটা চুজ করছেন সেটা হচ্ছে বেস্ট। আর নেক্সট বেস্ট হচ্ছে যেমন ৪০০ টাকা যদি এটা হয়, আবার কাউকে ওই ১ ঘন্টায় যদি আপনি কোনো কোচিং সেন্টারে ক্লাস নেন তাইলে হয়তো আপনি ৩০০ টাকা পাবেন। তাহলে ৩০০ আর ৪০০ এর ভেতরে কনভিনিয়েন্ট বা সুবিধাজনক কোনটা বেশি? ৪০০। তাহলে আপনি অপরচুনিটি কস্ট অফ পার্টিসিপেটিং ইন দ্য ক্লাস ইজ 400। Why it is not 300? কারণ 300 is not next best alternative. নেক্সট বেস্ট অল্টারনেটিভ কোনটা? ৪০০ টাকা ইনকাম করাটা। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। এই অপরচুনিটি কস্ট কি করবে? আপনাকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। কি ধরনের সিদ্ধান্ত? যেমন এটা একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস এর মতো করে আপনি চিন্তা করতে পারেন, হ্যাঁ?
যেমন আমরা চিন্তা করি যে আমরা যদি একজন শিক্ষক মনে করেন ইউনিভার্সিটির শিক্ষককে আমরা টক শোতে নিয়ে যাই সাপোজ, কারণ টক শোতে সে 1 ঘন্টা কথা বলবে। এখন এই 1 ঘন্টা কথা বলবে, তাকে আমি সম্মানিত করে আমার টক শোতে পার্টিসিপেট করালাম, সে আমার টক শোতে তার মূল্যবান বক্তব্য দিয়েছে এবং তাকে ওই টক শো শেষে আমি 5,000 টাকার একটা খাম তার হাতে দিয়ে দিলাম। এই 5,000 টাকার খাম দেওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে এরকম যে আমার এই টক শোতে সে না এসে সে যদি অন্য কোনো কাজ করত তাহলে হয়তোবা সে একটা ভালো টাকা আর্ন করতে পারত। সেটা যেহেতু স্যাক্রিফাইস করে সে এখানে এসছে, আই নিড টু পে হিম অর হার। সো এই ব্যাপারগুলো হচ্ছে এই জায়গাগুলোর সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। আপনি কোন কাজ করবেন, কোন কাজ ছেড়ে দিবেন সেটা ডিসাইড করতে আপনাকে সাহায্য করবে এই কনসেপ্ট গুলো। অপরচুনিটি কস্ট কনসেপ্ট আপনাকে সেটাতে সাহায্য করবে। এখন অনেকেই তো আছে যে বাবার ব্যবসায় কাজ করতে চলে গেছে ক্লাস না করে, বা ক্লাস করাটা তার জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাবার ব্যবসায় একটু কন্ট্রিবিউট করা। কারণ কন্ট্রিবিউট করলে ওখানে টাকা আর্ন হবে, আপনি আপনার ভরণ পোষণ এবং আপনার ফ্যামিলি ভরণ পোষণের কাজটা করতে পারবেন। এখন আপনার কাছে ক্লাস করাটা গুরুত্ব এমন গুরুত্ব পায় নাই দেখে আপনি দোকানে গিয়ে বসছেন বা ওখানে আপনার কাজ পারফরমেন্স করতেছেন, তাই না? সো আপনি আপনি বলতে পারেন যে, মনে করেন যে আপনার বাবা বলল যে তুমি আজকে কি সেল করছো, এত কম সেল কেন? তখন আপনি পরক্ষণে আপনার বাবাকে অ্যান্সার করতে পারেন, আমি ক্লাস না করে তোমার দোকানে এসে বসছি। মানে ক্লাস না করে মানে কি? ক্লাস না করে মানে ক্লাস করার সুযোগ আমি হাতছাড়া করছি। তো দোকানে বসারও একটা অপরচুনিটি কস্ট আছে। আর সেটা হচ্ছে ক্লাস মিস করা। বুঝছেন কিনা আমার কথা? যদিও ক্লাস মিস করাটাকে ফাইন্যান্সিয়ালি মেজার করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট তর্ক আছে। বাট সামহাউ ক্লাস মিস করছেন দোকানে কাজ করতে গিয়ে, সেটাও কিন্তু সামহাউ আপনার অপরচুনিটি লস্ট। কথা বুঝে আসতেছে? জি স্যার। সো আপনি যদি এই কনসেপ্ট গুলো মাথায় রাখতে পারেন তাহলে আমরা একটা কেস দেখব। সেই কেস দেখলে হয়তোবা আপনি রিলিভেন্ট কস্টিং বা অপরচুনিটি কস্ট কিভাবে সিদ্ধান্ত গ্রহণে একজনকে সাহায্য করতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা আপনি লাভ করতে পারেন। এই অঙ্কটা দেখেন।
তো নেক্সট ক্লাসে আমরা এই অঙ্কটা করতে ট্রাই করব, হ্যাঁ, করার ট্রাই করব। সো সেই পর্যন্ত সবাই একটু দেখেন ক্যাপিটাল বাজেটিং এর জায়গাগুলো। আমি আপনাদের একটু আপলোড করে দিব ফাইলটা, হ্যাঁ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, হ্যাঁ।